আমন্ত্রণ ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। দর্শক, আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি, যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা কিংবা অজানা তথ্য। পাশাপাশি শিক্ষা কিংবা কর্মজীবনে একজন মেন্টি তার মেন্টরের প্রতি কতটুকু দায়িত্ব কিংবা কর্তব্য পালন করতে পারে এবং তাদের পারস্পরিক সম্পর্কই বা কীরকম, তারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি গ্লোবাল এপিডেমিক, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় মেন্টর হিসেবে আমাদের সাথে রয়েছেন এমেরিটাস অধ্যাপক ডাক্তার হাজেরা মাহতাব, যিনি সদস্য বোর্ড অফ ট্রাস্টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। দর্শক, আমাদের সাথে মেন্টি হিসেবে রয়েছেন ডাক্তার জাফরে লতিফ, যিনি সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক, প্রাক্তন ডাইরেক্টর জেনারেল, বারডেম জেনারেল হাসপাতাল। দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। এমেরিটাস অধ্যাপক প্রফেসর ডাক্তার হাজেরা মাহতাব, তিনি আজ আপনার মেন্টর, এবং আমরা খুব সম্মান দিয়ে এবং গর্বের সাথে বলতে চাই যে তিনি বাংলাদেশের বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম স্যারের সুযোগ্য বড় কন্যা। তিনি আমাদের আয়োজনে আজ আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন, এটা যেমন আমাদের জন্য গর্বের, তিনি আজ আপনার মেন্টর। তিনি কীভাবে আপনার মেন্টর হয়ে উঠলেন এবং আপনার জীবনে একজন মেন্টি হয়ে ওঠার গল্পগুলো জানতে চাই, এবং কিভাবে তিনি আপনাকে ইন্সপায়ার্ড করেন। ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। আমি যে কথাটা বলতে চাই, আমরা যখন এমবিবিএস পাস করি তখন আমরা সরাসরি সরকারি চাকরিতে যোগদান করতে পারতাম। আমার বন্ধুরা হয় সরকারি চাকরিতে জয়েন করেছে অথবা দেশের বাইরে চলে গেছে। আমি কোটাই করিনি, সরকারি চাকরি থেকে মাত্র কয়েক মাস চাকরি করে চাকরি ছেড়ে দিয়ে তৎকালীন আইপিজিএমআর বর্তমান বিএসএমইউ যেটা, সেখানে প্রফেসর নুরুল ইসলাম সাহেবের আন্ডারে অনারারি ট্রেনিং নিতে শুরু করলাম মেডিসিনের। ওখানে গিয়ে পেলাম হাজেরা আপাকে। উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন। সরাসরি তার তত্ত্বাবধানে আমার কাজ শুরু হলো। আরেকটা কথাই সঙ্গে বলে রাখা ভালো যে ওনার সবচেয়ে ছোট দেবর ইউসুফ আমার ছোটোবেলার বন্ধু, সেই হিসাবে ওই পরিবারের সঙ্গে একটুখানি যোগাযোগ আগে থেকেই ছিল। হাজেরা আপা আমাকে বলতে পারেন হাতে ধরে যা কিছু শেখানো শিখিয়েছেন। তারপর যখন আমি বিএসএমইউ থেকে তৎকালীন আইপিজিএমআর থেকে এফসিপিএস পড়াশোনা শেষ করলাম, তখন তো আমি বেকার। এটা শুনতে পেয়ে হাজেরা আপা আমাকে একদিন বললেন যে আপনি কি বারডেমে চাকরি করবেন? তাই বললাম আমি একজন বেকার মানুষ, আমি চাকরি করবো না মানে আমি করবোটা কি? আমি সঙ্গে সঙ্গে গেলাম, দেখা করলাম ওনার সঙ্গে। উনি পাঠিয়ে দিলেন প্রফেসর ইব্রাহিম সাহেবের কাছে। ইব্রাহিম সাহেব বারডেমের ভবিষ্যৎ কি এটা নিয়ে আমাকে বলছেন। আমার কোনো ইন্টারভিউ নাই। বারডেমের ভবিষ্যতে উনি কী স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের কথা উনি আমাকে শোনালেন। ওই স্বপ্নের কথা শোনার পরে আমি মনে করলাম যে হ্যাঁ, আমি বোধ হয় উপযুক্ত জায়গাতেই এসেছি এবং উপযুক্ত জায়গাতেই পৌঁছেছি। এই যে হাজেরা আপার সঙ্গে আমার পরিচয় তখন থেকে, এটা কিন্তু পারিবারিক লেভেলেই। আমাকে ওনারা ওই বাড়ির একজন সদস্য হিসাবেই মানেন, মানে আদর করেন। হাজেরা আপার ছেলে মেয়েরা সবাই আমাকে মামা বলেই ডাকে, এবং ওইভাবেই পারিবারিক যাওয়া আসা সব কিছু। ইব্রাহিম সাহেবের বাসায় গিয়ে খাওয়া, মানে আমি মাঝে মাঝে একটা করে বলি, যখন ইব্রাহিম সাহেব রাউন্ড দিতে একটু ফাঁকি দিতে ইচ্ছা করতো, সোজা গিয়ে হাজির যেতাম ইব্রাহিম সাহেবের বাসায়। গেলে পরে হাজেরা আপার ছোট বোন যে কিশোর, সে আমাদের নাস্তা টাস্তা দিত। সে বাবা করে, বাবা আব্বা আপনি যান রাউন্ডে যান, ওরা একটু ব্যস্ত আছে। এইভাবে আদর করেছেন আমাদেরকে। হাতে ধরে যা কিছু করা এখানে আমরা হাজেরা আপা আমাকে শিখিয়েছেন। তারপরে যে পোস্ট গ্রাজুয়েটটা আমাদের এখানে চালু হলো শিক্ষা, যে ডাক্তারদের ট্রেনিং দেওয়া, পোস্ট গ্রাজুয়েশন করার শিক্ষা দেওয়া, এর সিলেবাস কোর্স সব আমি করেছি, কিন্তু হাজেরা আপা ছত্রছায়ায়। হাজেরা আপা আমাকে বলেছে এগুলো করো, এগুলো করেন, এভাবে করেন, সেভাবে আমি আস্তে করে আসছি এই পর্যন্ত। তারপর তো দীর্ঘ 45 বছর কেটে গেছে আমার কর্মজীবন এই বারডেম হাসপাতালে। তারপরে এখনও সে যোগাযোগটা এখনও আছে। হাজেরা আপার সঙ্গে আমার প্রতি সপ্তাহে না হলেও প্রতি 2 সপ্তাহ পর পর এমনি কথা হয়, যোগাযোগ হয়, সব কিছু হয়। তো ছেলেমেয়েরাও এখন আমাকে ওইভাবেই দেখে থাকে। এই হলো আমার সঙ্গে মেন্টরের সম্পর্কটা। একদম মেন্টর হয়ে ওঠার গল্প। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যক্তি মানুষ হিসেবে তিনি কেমন। এই যে বললাম, একটা কথাই যদি বলি আবার বড় বোন, এরপরে কি আর কিছু ব্যাখ্যা দেওয়া দরকার পড়ে কি? একদমই।
সেই আমার বড় বোন। বড় বোনের মতো করে ছায়াতলে উনি সেইভাবেই আমাকে স্নেহ করেন, আমিও চেষ্টা করেছি আমি তাকে সম্মান করতে। একদমই তাই। একটু ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, তিনি আজ আপনার মেন্টর এবং মেন্টি আপনার অসংখ্য মেন্টি রয়েছে। আপনি একজন শিক্ষক, একজন চিকিৎসক। এই দীর্ঘ পেশাগত জীবনে আপনার যত মেন্টিরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? একজন মেন্টির আসলে জীবনে কি কি গুণাবলী থাকা প্রয়োজন যা তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে? প্রথমত তাদের কাজকে ভালোবাসতে হবে, যে কাজটা করে মন দিয়ে করতে হবে। আর আমার আব্বার একটাই ছিল যে নো পেশেন্ট শ্যাল ডাই আনএমপ্লয়েড, আনট্রিটেড অর পুয়ার, ইভেন ইফ পুয়ার। এই জিনিসটা ওদেরকে মনে ধরতে হবে। রুগী যখন দেখবে, আব্বা বলতেন যে তোমার সিম্প্যাথি লাগবে না, কিন্তু তোমার এমপ্যাথি লাগবে, তার মানে সহমর্মিতা। নিজেকে তুমি রুগীর জায়গায় ফেলে তুমি কিভাবে কি আশা করো সেভাবে তুমি চিকিৎসা করতে পারবে। মানুষের দরদটা বুঝতে হবে। আর গরিব হলেও কিন্তু সে চিকিৎসা পাবে আপনার এক বড় লোকের সমান, কোনো তফাৎ হবে না। একদমই তাই। এবং স্যার যে আপনার মেন্টি, আমি একটু স্যারের সম্পর্কে জানতে চাই। তিনি আপনার মেন্টি, এত মেন্টির মাঝে তিনি কেন আজ আপনার পাশে? আমার আব্বার কথা বলছেন? স্যারের কথা জানতে চাই। আজাদ হলো, ওকে আমি নিয়ে এসেছি বার্ডেমে, আব্বার সঙ্গে পরিচয় করিয়েছি। তখন আমাদের সেগুন বাগিচায় কিন্তু বিল্ডিং ছিল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। ও ডক্টর মনসুর, আরেকজন নেফ্রোলজিস্ট, যে কিডনি ট্রান্সপ্লান্ট তাদের করে সেট আপ করেছে বার্ডেমে, আর এনায়েত, ডক্টর এনায়েত বলে একজন ছিলেন। ওরা তিনজন কিন্তু দোতলায় থাকতো। এটা টিনের ঘর ছিল, দোতলায় কিন্তু আপনাদের ঘর ছিল, ওখানে ওরা থাকতো। এবং ওরা একদম বার্ডেমকে, মানে বার্ডেম তো তখন নাম ছিল না, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালকে নিজে হাতে গড়েছে। ওখানে যে কটা রুগী থাকতো, বেশিরভাগ রুগীগুলো গরিব ছিল, যারা রিহ্যাবিলিটেশনের ছিল, তারা ওখানে থাকতো এবং ওদের চিকিৎসা করা ওরা রেসপন্সিবল ছিল। আর আব্বার সঙ্গে সকাল বিকাল রাউন্ড তো ছিলই। একদমই। ম্যাম, আপনি তো এমিরিটাস অধ্যাপক এবং আমাদের এই আয়োজনে আপনি অতিথি, এটি আমাদের জন্য সম্মানের। সেই সাথে আপনি বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম স্যারের কন্যা, বড় কন্যা। স্যারের স্বপ্নগুলোকে আসলে ওই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, আমরা বারডেমকে ওই অবস্থায় নিয়ে যেতে পেরেছি এবং নিশ্চয়ই বারডেম বিশ্ব দরবারে নাম করেছে। আপনি কিভাবে দেখতে চান বারডেমকে সামনে? আমাদের মতো যে আমরা চিকিৎসা প্রোভাইড করি, আপনি যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, ওখানে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন শুধুমাত্র শিক্ষা দেয়, স্বল্পকল্প কিছু, তাদের কিন্তু পেশেন্ট কেয়ার ডাইরেক্টলি দেয় না। আমাদের এখানে তো আমরা পেশেন্ট কেয়ার দিচ্ছি, এবং শুধু তাই না, গরিবদের জন্য স্পেশাল আমরা করছি। এই জিনিসটা অন্য কোনো পৃথিবীতে নাই। আরেকটা জিনিস হচ্ছে, আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখেন, ওদেরও অনেক আছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, কিন্তু তারা এইভাবে কেয়ার দেয় না। আর আমাদের এখন প্রফেসর আজাদ খান, যে আপাতত যিনি প্রেসিডেন্ট আমাদের বার্ডাসে, আমার ছোট বোনের স্বামী, সে কিন্তু এটাকে অনেক, উনি আর ওর সঙ্গে যারা কাজ করছে তারা কিন্তু একদম মানুষের দাঁড়গোড়ায় নিয়ে গেছে। আমাদের অনেক ডিস্ট্রিক্টে হাসপাতাল আছে ডায়াবেটিস, নার্সিং, বিভিন্ন দু একটা জায়গায় নার্সিং কলেজও আছে, এবং উপজেলা, সাব উপজেলা, ওগুলো সবগুলোতে কিন্তু আমাদের একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলেছে, ওখানে পেশেন্ট কেয়ার দেওয়া। তাহলে মানুষের দরগুলায় আমরা পৌঁছাতে পেরেছি। আরেকটা ভালো কথা হচ্ছে কি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, যেখানে সব অ্যাসোসিয়েশনের যারা রান করেন তারা সবাই আসেন, আমাদের আলোচনা হয়, ডিসকাশন হয়। তাহলে আমরা এক হিসাবেই সবাইকে, এটা পৃথিবীতে আর কোথাও নাই। নিশ্চয়ই। এবং আমরা বলতে চাই যে আমাদের একটি বারডেম হাসপাতাল আছে, যেখানে একদম স্বল্প মূল্যে খুব
উন্নত চিকিৎসা সেবায় সমস্ত ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং এই যে আমাদের আজকের আলোচনার বিষয় গ্লোবাল এপিডেমিক, এর মধ্যে নিশ্চয়ই ডায়াবেটিসও পড়ে। অবশ্যই। আমরা এই আলোচনায় ফিরবো, আলোচনা নিয়ে কথা বলবো, কিন্তু সময় হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম মেন্টর গল্প সম্পর্কে, অনেক তথ্য জানছিলাম। সেই সাথে আজকের আলোচনার বিষয় আমাদের গ্লোবাল এপিডেমিক। আসলে স্যার একটু জানতে চাই সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, বা আমরা যে দর্শকদের জন্য অনুষ্ঠানটি করছি তাদের বোঝানোর স্বার্থে, যে গ্লোবাল এপিডেমিক বলতে আমরা কি বুঝি, কোন কোন রোগগুলোকে গ্লোবাল এপিডেমিক বলে? আমি এখানে একটু ইতিহাস নিয়ে কথা বলতে চাই। আজ থেকে 103 বছর আগে, ইনসুলিন আবিষ্কারের আগে, কারো ডায়াবেটিস হওয়াটা মানে তার মৃত্যুদণ্ড দেওয়া। বিশেষ করে টাইপ 1 শিশু, তারা কয়েকদিনের মধ্যেই মারা যেত, আর বয়স্ক লোকেরা 2-4 বছরের মধ্যেই মারা যেতেন চিকিৎসার অভাবে। প্রথম চিকিৎসা আবিষ্কার হলো ইনসুলিন, ইঞ্জেকশন আকারে। তারপরে এটা দেখলো যে মানুষের জীবনকে বাঁচাচ্ছে, সবাই হলো, সবার আসলো। পরবর্তীতে অনেক পরিবর্তন আসলো। এই সময়টাকে যদি আপনি খেয়াল করেন, যে সেই সময়ে সংক্রামক ব্যাধি এটাও ভীষণ রকম, কলেরা থেকে শুরু করে, ম্যালেরিয়া থেকে শুরু করে, কালাজ্বর, যত রকমের ইনফেকশন ডিজিজ, ডায়রিয়া হতো, এবং প্রচুর লোক মারা যেত। আমি একটা বলতে পারি, 50 দশকের শুরুতে গ্রেটার বেঙ্গল এলাকায় মানুষের গড় আয়ু ছিল 30 বছরের নিচে। আচ্ছা। ইব্রাহিম সাহেব, আমি আবার বলছি ইব্রাহিম সাহেবের কথা, 1950 সালে কোনো এক সেমিনারে উনি গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখছেন যে সময় WHO তৈরি হয়েছে, আরও অনেক অর্গানাইজেশন তৈরি হয়েছে, এরা সবাই এপিডেমিক ডিজিজ নিয়ে কাজ করছে, সংক্রামক ব্যাধি নিয়ে। উনি চিন্তা করলেন যে সংক্রামক ব্যাধি একদিন নিয়ন্ত্রণ হবেই। তখন কি হবে? তখন মানুষের গড় আয়ু বাড়বে, যেটা এখন আমাদের রয়েছে 73 বছর প্রায়। তো গড় আয়ু বাড়লে অসংক্রামক রোগ বাড়বে। সেই ইব্রাহিম সাহেব চিন্তা করেছেন 1950 সালে। তখন কেউ কিছু চিন্তা, তখন ম্যালেরিয়া কলেরা নিয়ে আমরা অস্থির, সারা দেশব্যাপী যক্ষা নিয়ে অস্থির। তো এখন দেখুন সমস্ত রোগী প্রায় নিয়ন্ত্রণ হয়ে গেছে। এমনকি রিসেন্টলি যে কোভিড, সে কোভিডও আমরা 3 বছরে নিয়ন্ত্রণ করে ফেলেছি। তাতে করে গড় আয়ু বেড়েছে। অসংক্রামক যে রোগগুলো, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, লাং ডিজিজ, এগুলো সবসঙ্গে একসঙ্গে বেড়ে চলেছে। শুধু এগুলো অসংক্রামক ব্যাধি, এগুলোকেই বলে গ্লোবাল এপিডেমিক। এই যে একটি ভয়ঙ্কর রকমের মানে জটিলতম অবস্থা মহামারীর মতো করে ছড়িয়ে গেছে, স্যার কেন বিশ্বব্যাপী ডায়াবেটিস প্রতিনিয়ত বাড়ছে? এটা শুধু যে মাত্র আমাদের দেশে তা তো নয়, মানে পুরো বিশ্বব্যাপী বাড়ছে। পুরো বিশ্বব্যাপীও বাড়লেও ডেভেলপিং কান্ট্রিতে বাড়ার হার অনেক বেশি। তার কারণে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি একটা ছবি অনেক সময় দেখাই যে আমরা আগে ছিলাম হান্টার গ্যাদারার, এখন শুধু গ্যাদারার, নো মোর হান্টিং। আমরা হান্টিং আর করি না, অর্থাৎ কায়িক পরিশ্রম করি কম। কায়িক পরিশ্রম কম করার ফলে যে ওদের স্থূলতা বাড়ছে, ওবেসিটি বাড়ছে, এবং এই ওবেসিটি রিলেটেড যে সমস্ত রোগগুলো, ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হার্ট ডিজিজ, এগুলো বেড়ে চলেছে। ওবেসটাই একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের হ্যাভি ফুড, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা। একটু ম্যামের কাছে যেতে চাই। ম্যাম, এই যে ডায়াবেটিসের মাত্রাটি বললো, বা আমরা জানলাম যে প্রতি 5 জন ব্যক্তির মধ্যে 1 জন ব্যক্তি ভুগছে, এটা তো একটা ভয়ঙ্কর তথ্য। তো এটি প্রতিরোধে আমাদের সামনের দিনগুলোতে কি কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? এটা খুব বলতে পারেন, এটা ইমপ্লিমেন্ট করাটা কঠিন হবে। আপনি যদি একটা শিশুর কথা চিন্তা করেন, তারা স্কুলে যায়। এখন স্কুল কোথায় আছে? কোনো স্কুলে মাঠ আছে? মাঠ থাকলে চর্চা নেই। দুটা তিনটা স্কুল মিলে একটা মাঠ ভাড়া করে ওরা সপ্তাহে 2 দিন 3 দিন করতে পারে। হাঁটাচলা কোথায়? সব তো গাছ কেটে ফেলেছেন, বিল্ডিং তুলছে। ঢাকা শহরে তো 2তলা 3তলা বাড়ি আপনি খুঁজেই পাবেন না।
অল আর মাল্টি স্টুডেন্ট। এটার ফলে কিন্তু দূষণও হচ্ছে। এই যে বিল্ডিং তৈরি হচ্ছে, ইট বাটার আছে, পলিউশন করছে, স্মোক, এইগুলা যদি আপনি চিন্তা করেন। শুধু তাই না, খাওয়ার ফাস্ট ফুড এসে গেছে। বিদেশি খালি ফাস্ট ফুড আমি বলি না, আমাদের নিজস্ব ফাস্ট ফুড আছে। বিরিয়ানির দোকান কোথায় নাই? অলিতে গলিতে বিরিয়ানির কোন দোকান? তাদের বিরিয়ানি খেলে সুস্থ থাকবেন? হাই ফ্যাট কন্টেন্ট, হাই ক্যালোরি কন্টেন্ট, অথচ এগুলো বার্ন করছেন না, হাঁটছেন না, এক্সারসাইজ করছেন না। এগুলা ছোটবেলার থেকে স্কুল শিক্ষা থেকে বাচ্চাদের শেখাতে হবে যে তোমরা দৌড়াও, হাঁটবা না। আর এমনি হাঁটলে হবে না, দৌড়াতে হবে। যারা ইয়াং ম্যান 30s 40s তারা দৌড়াবে, হাঁটবে কেন? এই জিনিসটার উপরে স্ট্রেস দিতে হবে। মানে কিছুটা জীবনযাত্রা পরিবর্তন, এটা একদম টিনেজ থেকে শুরু করে স্যার একদমই যোগ করেন। আমি একটা কথা সবসময় বলি, যেটা আমি যদি রোগটাকে নিয়ন্ত্রণ করতে চাই বা প্রতিরোধ করতে চাই, আমি 3টা কথা বলে থাকি। যে পরিমিত ভোজন, নিয়মিত পদভ্রমণ এবং নিয়ন্ত্রিত ওজন, এই 3টা যদি আমরা নিতে পারি তাহলে ডায়াবেটিস 60% হবে না। এটা স্টাডি বলছে 60% ডায়াবেটিস হবেই না। আর যাদের হয়ে গেছে তাদের বিনা ঔষধেই অনেকেরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এক্ষেত্রে স্যার, এই যে ম্যাডাম একটু আগে বলছিলেন যে আমাদের আসলে বায়ু দূষণ অনেক বেশি, আমাদের লাংসটাকে বারবার ক্ষতিগ্রস্ত করছে এই সমস্ত বায়ু দূষণের কারণে। পরিবেশ দূষণের জায়গায় ম্যাম আপনি কিভাবে বলতে চান বিষয়টিকে? আমরা কত নাম্বারে রয়েছি এবং এটাকে আমরা কেন পরিবর্তন করতে পারছি না? টপ 1 নম্বরে এক নম্বরে বাংলাদেশ। এই যে একটা এটা ভয়ঙ্কর যদি চিত্র, আপনারা অনুধাবন করতে পারেন, যদি বেরোন রাস্তায় দেখেন কিরকম অবস্থা, ধুলা বালি, গাড়ি থেকে স্মোক বেরোচ্ছে। এটা তো, আর যে এত বিল্ডিং করছেন সব জায়গায় তো খোঁড়া হচ্ছে, ওগুলা কোথায় যাচ্ছে? নিশ্চয়ই তাই। এবং এই যে স্যার অতিরিক্ত বায়ু দূষণ কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে একজন ব্যক্তি? ডিজিজগুলো কি হতে পারে? বায়ু দূষণ থেকে প্রথম যেটা হয় বলেছে ফুসফুসের যথাসম্মত রোগ, শ্বাসকষ্ট, অ্যাজমা বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কারণ এই বায়ুর মধ্যে সীসা পর্যন্তও আছে, এমন কোনো কেমিক্যাল নাই সেখানে ওটা নাই। তারপরে পলিথিন যত্র সেখানে ফেলে দিচ্ছে, দিয়ে সমস্ত কিছু আপনাকে মানে পানি জমে যাচ্ছে, সেখানে মশা সব কিছু মিলিয়ে একটা মানে কি বার বলবো, একটা অসহনীয় অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। যে এইটাই হলো ব্যাপারটা। একটি বিষয় নিয়ে আসতে চাই ম্যাডাম, আমাদের বাংলাদেশে যত ডায়াবেটিসের রোগী রয়েছে তাদের মধ্যে আমরা দেখি 80% রোগী বারডেমের অধীনস্থ রয়েছে এবং ম্যাক্সিমাম প্রত্যন্ত এলাকার ব্যক্তিগুলোকে আমরা খেয়াল করে দেখি যে তারা প্রপারলি ইনসুলিনটা নিচ্ছে না, কিংবা ওষুধ খেতে হলে সে ওষুধটাও প্রপারলি খাচ্ছে না, শুরু করেছে বা ছেড়ে দিয়েছে, কিংবা একটা প্রেসক্রিপশন করে দিয়েছে সেটা টানা 1 বছর কন্টিনিউ করছে। ডোজ অ্যাডজাস্টমেন্ট করার যে একটি বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তারা একদমই গুরুত্ব দিতে চায় না। গুরুত্বহীনতা আসলে তার জন্য কতটুকু ক্ষতির কারণ এবং তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? এটা তো আমরা বারে বারে বলি, বুঝাবার চেষ্টা করি। মোটিভেশন মানে আব্বা যেটা বলতেন, ডিসিপ্লিন ইজ লাইফ। এটা হচ্ছে আসলভাবেই আপনি কন্ট্রোল করতে পারেন। আপনার খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, সময় মতো পরিমাণ মতো খেতে হবে। তারপরে আপনি ঠিক মতো সময় মতো ব্লাড সুগার মাপতে হবে। আজকাল তো অনেক সুবিধা হয়ে গেছে, বাসায় বসে আপনি মাপতে পারেন, তাই না? আর একটা জিনিস হচ্ছে, যদি আপনি হাঁটাচলা না করেন তাহলে কিন্তু এটা চিকিৎসা করা খুব কঠিন। আমরা স্যার আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝলাম যে গ্লোবাল এপিডেমিকগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আত্মসচেতনতার বিকল্প কিছু নেই। আসুন সচেতন হয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।